যুবরাজনগর আরডি শ্রী অবিনাশ দাস নাগেশ্বরা থেকে আসা সফলভাবে করতে পেরেছি। যদিও গত বছরের সংখ্যাটা কম ছিল, আমরা 30 জন কৃষক ভাইদের নিয়ে যুবরাজনগর এবং হাতরাম গাঁওসভাতে এবং 3টি গাঁওসভা ছিলেন, আমরা সফলভাবে করেছি এবং প্রায় 12 মেট্রিক টন এআরসি আলু যে টিউবার, সেই টিউবার আপনাদের কাছ থেকে আমরা বীজ হিসাবে সরকার সেটা কিনে নিয়েছি। এই বছর কৃষক সমাজের মধ্যে তার একটা বিশাল পজিটিভ প্রভাব আমরা লক্ষ্য করেছি, বিশাল চাহিদা। সেই চাহিদা কথা চিন্তা করে আমরা সেই সংখ্যা অনেক বাড়িয়েছি, ডিপার্টমেন্ট থেকে আমরা অনেক বেশি টার্গেট পেয়েছি। আমরা এই বছর 150 জন 150 জন কৃষক ভাইদের আমরা এআরসি পদ্ধতিতে আলু চাষের প্রকল্প হাতে নিয়েছি। এর মধ্যে 20 জনকে দেওয়া হবে এআরসি আলু থেকে তৈরি কাটিং, যেটা অরিজিনাল এআরসি প্রযুক্তির চারা, সেই চারা দিয়ে চাষ করা হবে এবং 130 জনকে টিউবার দিয়ে চাষ করার প্রকল্প আমরা দিয়েছি। আজকে যেখানে প্রশিক্ষণ হচ্ছে, এখানে শুধু চারুপাশা এবং উত্তরকালীন যে 20 জন করে 20 জন আছেন, ওনাদেরকে আমরা তাদের সুবিধার্থে পানিসাগরে সেম এখনই প্রশিক্ষণ হচ্ছে, সেখানে ওনারা অংশগ্রহণ করছেন। বাকি সবাই যারা আছেন বিভিন্ন ব্যবসা এখানে উপস্থিত হয়েছে। 2023 তো শুরু হওয়ার আগে রাজ্য সরকারের ইয়েতে আমাদের উদ্যোগে এবং আমাদের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল মহোদয়ের উদ্দীপনায় আমরা ভিয়েতনাম যেতে পেরেছি এবং ভিয়েতনাম গিয়ে প্রযুক্তিটার সম্বন্ধে আমরা জানতে পারলাম যে কি করে এটা করছে ওরা। তো ভিয়েতনামে দেখলাম এটা কোনো ব্যাপারই না, সব ধরনের যারা কৃষিকাজে যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেখানে মহিলা কৃষক হতে পারে, শিশু যারা অল্প বয়স্ক যুবক যুবতী কৃষকরা রয়েছে, ওনারাও করছেন, বৃদ্ধ কৃষকরা করছেন। এটা কোনো মানে ব্যাপার ওদের কাছে এটা কোনো ব্যাপার বলেই মনে হলো না। আমরা প্রশিক্ষণ নিলাম, আমি তখন প্রশিক্ষণার্থী যখন ভিয়েতনাম গেলাম। তো এখানে আমরা যেটা করছি এটা আপনারা দেখবেন যে আমরা যদি দেখি যে মূল খাদ্য স্টেপল বা আমাদের যে খাদ্যের উপর আমরা মূল একটা, আমরা তো তরকারি মাছ মাংস দুধ এইগুলি খাই, কিন্তু একটা কার্বোহাইড্রেট মেইন যেমন রাইস, আমরা ভাত খাই, ভাতের সঙ্গে অন্য আইটেম খাই। তো তার মধ্যে বিশ্বে এই পৃথিবীতে 4টে খাবার আছে। এটা হচ্ছে রাইস একটা ইম্পর্টেন্ট, চাউল, তার পরবর্তী হচ্ছে ভুট্টা, গম। অনেক রাজ্যে রুটি খায়, 3 বেলা 2 বেলা রুটি খায় বা এরকম আছে, রুটির বসে অনেকে আছে ভুট্টার উপর খায়, পাঞ্জাব হরিয়ানা ভুট্টার রুটি খায়। তারপরে আছে আমাদের মেইন খাদ্য হচ্ছে ভাত, চাল। আর 4 নম্বরে যেটা রয়েছে এটা হচ্ছে আলু, মানে ফুড ক্রপ বা খাদ্য শস্য। 4টে পৃথিবীতে মূল, ধান, গম, ভুট্টা আর আলু। আয়ারল্যান্ড কিছু কিছু দেশ রয়েছে যেখানে ভাতের বদলে শুধু আলু সিদ্ধ, তার সঙ্গে তরকারি মাছ মাংস দিয়ে খায়। ব্যাপার একই, কার্বোহাইড্রেট সাপ্লিমেন্ট হচ্ছে আলু থেকে আসে, আমাদের ভাত থেকে আসে, অন্য জায়গায় ভুট্টা থেকে আসে বা গম থেকে আসে। তো আমাদের যেহেতু আলু একটা স্টেপল ফুড বিভিন্ন দেশের বিভিন্ন প্রদেশে, তো আমরা এটা একটা গুরুত্বপূর্ণ ফসল বলে বিবেচিত। আর আমাদের এখানে ত্রিপুরা রাজ্য বা ভারতবর্ষে এবং কোনো আইটেম নেই যেখানে আলু ছাড়া চলে না। ফাস্ট ফুড থেকে শুরু করে ঘরের একটা যে কোনো খাবার আলু থাকবে, যে কোনো তুলনায় আমরাও উৎপাদন করি, কারণ রাজ্য সরকারের অর্থানুকূল্যে প্রচুর টাকার ব্যয় আলুর দানা বীজ উৎপাদন হয় নাগিছড়া সরকারি খামারে, গবেষণা খামারে। কিন্তু এটা কৃষকের পক্ষে সম্ভব না। 30 লাখ 40 লাখ টাকা 9,000 কেজি পেয়েছি। আমি আপনাদেরকে কি বললাম যে ত্রিপুরা রাজ্যের গড় ফলন হচ্ছে, উৎপাদন ছিল হচ্ছে 3000 কেজি প্রতি কানি। আর এটাতে আমরা প্রায় এই ছোট ছোট চারা দেখলে পরে মনে হবে এটা কিচ্ছু হবে না। আমরা দেখছেন তো এগুলো আসছে চারা কেমন রুগ্ন, এরকম ছোট ছোট চারা। এটা দেখলে মনে হবে এতটুকু চারা এই উৎপাদন যে উনি বলছেন এটা অসম্ভব, কিন্তু সম্ভব, এটা বাস্তব। কোন প্রযুক্তি মাঠে যখন যায়, কৃষি দপ্তর নিয়ে যায়, তখন কৃষি দপ্তরের আধিকারিকরা বৈজ্ঞানিকরা কি বলেছেন কোনো মাইনে রাখে না। আমরা আমাদের প্রোপাগান্ডা করার জন্য আমরা বলবো যে কৃষকরা পেয়েছেন ফলন, এটা মানে বুকিজ বা একটা বক্তব্যের মাধ্যমে অনেক কিছু বলা যায়। কিন্তু যখন কৃষক বলবে যে না
আমরা সারা রাজ্যের 8টি জেলার কৃষক যখন বলবে আমরা এটা দিয়ে আমরা উপকৃত, তখন আমরা গর্বিত এবং আমাদের কাজের যে পরিশ্রম সেটা একটা সফল একটা আমরা দিক আমরা একটা উপলব্ধি করতে পারি যে না একটা কিছু একটা করা গেছে। তো আমাদের যেটা আমরা বলেছি যে 2028-29-এ আলুর বীজ উৎপাদনের স্বয়ংভর এবং 29-30-এ খাবার আলুর স্বয়ংভরতা, এটা হচ্ছে ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি দপ্তরের একটা পরিপ্রেক্ষিত পরিকল্পনা। আমাদের যে অবস্থায় আমাদের আলু উৎপাদন যে দিশাতে এগোচ্ছে, কারণ আপনারা নিয়ে যাচ্ছেন, দপ্তর দিচ্ছে প্রযুক্তি, বাকি সহায়তা, কিন্তু আপনারা যারা মাঠে কাজ করছেন মূল কারিগর কিন্তু আপনারা। আমরা তো টেকনোলজি দেখাচ্ছি, আমরা কিছু আর্থিক একটা সামান্য সাহায্য একটা প্রযুক্তিগত দিকটা আপনাদেরকে বলছি, কিন্তু আসল কারিগর কিন্তু আপনারা মাঠে যারা এগুলো ফলাচ্ছেন। তা আমরা 8টি জেলাতে ঘুরে ঘুরে বিভিন্ন কৃষকের কাছে সাউথ থেকে একদম নর্থ পর্যন্ত আমাদের প্রত্যেকটি টিম কিন্তু ঘুরছে। আলুর বীজ সঠিক সময়ে আপনাদের হাতে তুলে দেওয়া, সার আপনাদের হাতে তুলে দেওয়া সঠিক মতো, ওষুধ ঠিক মতো বিএলডব্লিউ স্টোরে মজুদ রাখা, কৃষি সম্প্রসারণ কর্মী বা বিএলডব্লিউ যারা আছে তারা যেন আপনাদের খোঁজ খবর নেয় মাটিকে। সুপারিনটেন্ডেন্ট দিচ্ছি, এসএসও দিচ্ছি, সেক্টর অফিসারও যাবেন এবং গিয়ে এটাকে একটা সাকসেসফুল বা সাকসেস ইতিমধ্যে হয়ে গেছে সাকসেস, কিন্তু আমাদের যে পরিপ্রেক্ষিত পরিকল্পনা আরো বাকি আছে কয়েকটা বছর, ওই অবধি নিতে গেলে আমাদের কনসিস্টেন্সি থাকতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের যে এবার টিপিএস এর আমাদের যে এআরসির যে টেকনোলজি যে বীজের আমরা 6000 কৃষক নিয়েছি। আপনাদের জানা উচিত যে আমরা প্রথম যখন এটা শুরু করি 23 সালে তখন 104 জন কৃষক ছিল, 104, সারা 8টি জেলাতে 104, কিছুই না, অনেক ব্লক বাদ গেছে। তার পরবর্তী বছরে নিলাম 400 জন। তারপরে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী বললেন 400 দিয়ে হবে না, 8টি জেলাতে আরো বাড়াতে হবে, 10 গুণ বাড়িয়ে দেবো, হলো 4000 জন। এইবার আমাদের যে আলুর যে উৎপাদনশীলতা আমাদের, আমি যেটা বললাম 3000 কেজি প্রতি কানি, এই 2 বছর করার ফলে আমাদের এখন হয়ে গেছে ডাবল, 6000 কেজি। 6000 কেজি রাজ্যের এখন আলুর উৎপাদনশীলতা শুধু এআরসি প্রযুক্তি আর নতুন জাতের পরিবর্তনের মাধ্যমে। এটা বাস্তব, এটা শুধু আমি ভাষণে বা বক্তব্য রাখছি না, এটা মাঠের খবর। আর আমি যেটা বলছি যে আপনাদের বিরোনিয়া, বকাফা এবং জোলাইবাড়ি অঞ্চলে আলু ওরা কানি প্রতি পেয়েছে 10,000 কেজি। বিশ্বাস করেন বা না করেন, আমি কৃষকদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব, আমাদের এখানে ছবি আছে, আমাদের এটার একটা খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে, মানে গল্প বলছি না, বাস্তব ছিল না। যখন আমরা 10,000 কেজি একটা ক্রপ কাটিং এক্সপেরিমেন্টে পেলাম, মাননীয় কৃষিমন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় বলেছেন তোমরা এইসব ফুলিয়া ফাপিয়ে এই ফিগারগুলো বলে আমার মন্ত্রিত্ব চলে যাবে, এর মধ্যে উল্টো পাল্টা ফিগার। 10,000 কেজি খানিক প্রতি কে বলেছে? হ্যাঁ, এটা 3000 কেজি রাজ্যের গড় উৎপাদন, এখন 10,000 কেজি তোমরা ডিপার্টমেন্টের মিথ্যা তথ্য পরিবেশন করো। তো বললাম স্যার চলেন আমরা মাঠে যাই, এখানে ভাষণ দিয়ে তো আপনি মাঠে যাই। এরপরে উনি নিচে গেলেন, সকালবেলা আমরা একসঙ্গে গেলাম, গিয়ে আমাদের কৃষিমন্ত্রী মাঠটা চিহ্নিত করে এই মাঠের ক্রপ কাটিং করো, তোমরা তো আগে থেকে হয়তো ভালো একটা ফলেছে, সেই জমিটা দিয়ে আমাকে প্রমাণ করে দেবে যে 10,000 কেজি খানিক প্রতি তোমরা পেয়েছো। এবার আমি বলছি এই জমিটা কাটো, র্যান্ডম, কোনো আমরা কিন্তু জানি না কোন জমিটা বলবে। তারপরে ওটাকে ক্রপ কাটিং করলাম নিয়ম মতে। উনি সেই রৌদ্রের মধ্যে উনি বসে রইলেন মাঠের মধ্যে, সেটা করতেও তো প্রায় 3-4 ঘন্টা লাগে, পরিষ্কার করে হারভেস্ট করে ওজন করে। তারপরে সেই ক্ষেত্রে প্রায় 10,000 কেজির অনেক আর একটু বেশি হয়েছে। আমরা দূরে বসে রয়েছি, আমরা স্যার আমরা তো মিথ্যা কথা বলে আমরা স্যার আপনি তো দেখেন। তো এবার কৃষিমন্ত্রী উনি বললেন আরে না, এটা তো কি করে সম্ভব, ছবি আছে। ওনার যে একটা মানে সার্থকতা, যে এটা একটা সত্যি একটা ইয়ে বলে প্রকাশ পেয়েছে, এটার মধ্যে ছবি আছে, উনি আলু নিয়ে বলছে সাংঘাতিক উৎপাদন। এটা বাস্তব, এটা মাঠের খবর। বি ভোকাল ফর লোকাল, মানে স্থানীয়দের জন্য চিন্তা করো এবং তার জন্য আওয়াজ তোলো। তো বি ভোকাল ফর লোকাল মানে আমাদের স্থানীয় যে কৃষক, কৃষি ব্যবস্থা সব ব্যাপারে স্থানীয় পণ্য এইগুলোকে গুরুত্ব দিতে আমাদেরকে বলা হচ্ছে। তো স্থানীয়ভাবে বীজ উৎপাদন করলে কৃষকদের কাছে কৃষকদের টাকা থাকবে, এই অতিরিক্ত মুনাফাটা বইয়ে যাবে না, এটা নিজের হাতে নিজের আর্থসামাজিক অবস্থার উন্নতি হতে পারে। তারপরে এই প্রযুক্তি হচ্ছে কৃষক বান্ধব একটা প্রযুক্তি, এটা আপনারা নিজেরা করতে পারেন।
তারপরে বীজ ব্যবসায়ী কৃষকদেরকে যেরকম বীজ দেয়, অনেক সময় বীজের গুণাগুণ ঠিক থাকে না, রোগাক্রান্ত হয়, ফলন ঠিক মতো না হয়ে এটা কৃষক সর্বশান্ত হতে পারে। তার জন্য ভালো উন্নত মানের সার্টিফাইড বীজ দেওয়া উচিত। নেক্সট, তারপরে আমি খরচ হয়েছে কত 50 টাকা, তাহলে এরকম একটা প্যাকেট থেকে আমি 150 টাকা লাভ করতে পারি। এরকম যদি আমি 1000 প্যাকেট পাই তাহলে 150 ইনটু 1000, তাহলে এই কম সময়ে কম পরিশ্রমে কম টাকা ইনভেস্টমেন্ট করে আর কোনো ক্রপ নাই। তাও আপনার যে মাশরুম করতে কোনো জমি লাগে না, যে এই জমিটা এবার মাশরুম করলে অন্য চাষ করতে পারতাম না, এটা পাশাপাশি আমরা ঘরে আনাচে গানাচে বারিন্দায় যে কোনো জায়গায় চাষ করতে পারি। ঠিক আছে, এতটুকু আছে। যেহেতু এআরসি ট্রেনিং আমি আর বিজন কান্তি শর্মা মহাশয় আছেন, আমাদের উপস্থিত আছেন এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নান্টু গোস্বামী মহাশয়, আছেন আমাদের ভাইস চেয়ারম্যান সমরেন্দ্রনাথ মহাশয়, এবং যিনি আপনাদেরকে এতক্ষণ ধরে সুন্দরভাবে ক্লাস করিয়েছেন আগরতলা থেকে। এবং এআরসির বলা যায় এই এখানে ত্রিপুরা রাজ্যে রিসার্চ করা থেকে শুরু করে উনি এটা স্টার্ট করেছেন, ডক্টর রাজীব ঘোষ মহাশয়। এবং আছেন আমাদের অবিনাশ দাস মহাশয় আগরতলা থেকে। উপস্থিত আছেন আমাদের বিভিন্ন গ্রামের প্রধান নির্বাচিত প্রতিনিধি এবং যাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম, আমাদের সমস্ত কৃষক ভাইয়েরা। তো আপনাদের সকলকে অনেক অনেক নমস্কার এবং অভিনন্দন। আমাদের এই দপ্তরের অফিস যখন